রেলের জমিতে গজে ওঠা সেই উজান কিন্তু রেলের প্রশাসন থেকে বিভিন্ন প্রচুর পরিমাণে আমার মোতায়েন রয়েছে। দেখতে পাচ্ছেন চিত্র সরাসরি প্রচুর পরিমাণে কিন্তু আরপিএফ জিআরপি থেকে আরম্ভ করে কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন সেই ভাঙার কাজ চলছে। এই রেলের জমিতে থাকা এই উজান পার্টিপুষ্ট কিন্তু তৃণমূলের যে দলীয় কার্যালয় সেটাকে ভেঙে ফেলার কাজ চলছে। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ, আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে রাজ্য বিধানসভায় প্রথমবার পা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি শপথ গ্রহণ করেছেন, মানে বিধায়ক হিসেবে তাকে আলাদা করে শপথ নিতে হয়। প্রত্যেক বিধায়ককে আলাদা আলাদা করে শপথ নেওয়ার পরেই তারা বিধায়ক বলে ঘোষিত হন। সেই প্রক্রিয়াটা চলছে। আজকে হবে, আগামী কালকে হবে এবং আগামী পরশু হবে। তো আমরা আজকে বিধানসভাতেই ছিলাম। বিধানসভাতে শুভেন্দুবাবু প্রথমে সাষ্টাঙ্গে প্রণাম করেন বিধানসভা ভবনে প্রবেশ করার আগে, এবং তারপরে তিনি বাবা সাহেব আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন। মুখ্যমন্ত্রী তার নিজের ঘরে গিয়ে সেখানে পুজো করেন এবং তার ঘরের মধ্যে এই প্রথম, এবং আগে না থাকাই স্বাভাবিক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি সেখানে রাখা হয়েছে এবং মুখ্যমন্ত্রীর ঘরের মধ্যে আলাদা করে একটা পূজা কক্ষ তৈরি করা হয়েছে। তবে আজকে যেটা আলোচনার বিষয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজকে বিধানসভার মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন যেটা শুনলে আপনারা চমকে যাবেন। দেখুন, উত্তরপ্রদেশে আপনারা দেখেছেন বা অন্যান্য বেশ কয়েকটা রাজ্যে দেখেছেন যে ইললিগাল কনস্ট্রাকশন সেগুলো বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। আর এ রাজ্যে যারা বেআইনি কনস্ট্রাকশন তৈরি করে, বেআইনি নির্মাণ, একটা অনৈতিকভাবে শুধুমাত্র টাকা পয়সা দিয়ে, ঘুষ দিয়ে তৈরি করে, তাদের মাথায় হাত বুলিয়ে তাদের থেকে টাকা নেওয়া হয়। সেই পদ্ধতিটা আজ থেকে বন্ধ হয়ে গেল। আমরা আগেই বলেছিলাম, যখন ফল প্রকাশ হয়েছিল, মনে করে দেখুন যে তৃণমূলের বেআইনি পার্টি অফিসগুলো থাকবে না। সেই প্রক্রিয়া কিন্তু আজ থেকে শুরু হয়ে গেল। এই যে তৃণমূল কংগ্রেস, সে দলটা থাকবে কি থাকবে না সময় উত্তর দেবে। আমাদের যা মনে হয় যে এই তৃণমূলটা থাকবে না। তারা তো সমস্ত রেলের জমি, পিডব্লিউডির জমি, সরকারি জমি বা অন্য লোকের জমি কবজা করে পার্টি অফিস করেছিল। সেটা প্রায় 3 স্টার থেকে 5 স্টারের মতো কোয়ালিটি ছিল, ভেতরে বাতানুকূল ব্যবস্থা, বিরাট ব্যাপার। সেই পার্টি অফিসগুলো ভাঙচুর করার কাজ, মানে একদম বুলডোজার দিয়ে, মানে হাত দিয়ে না,
হাত দিয়ে কোনো পার্টির ক্যাডাররা গিয়ে না, একদম আইন মেনে সরকারি জবরদখল করা জমিকে পুনরুদ্ধার করার জন্য বেআইনি পার্টি অফিসগুলো ভাঙা শুরু হয়ে গেল। গতকালকে তপসিয়ায় দুজন মারা গেছেন যে অগ্নিকাণ্ডে, আপনারা জানেন ওই এলাকাটায় মানে কসবা, তপসিয়া, ইকবালপুর, মমিনপুর, ওই যে এলাকাটা না, ওখানে এত ঘিঞ্জি যে কোনো আগুন লাগলে বা কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে, কোনো কারণে ঘরে চাপা পড়ে গেলে সেখান থেকে উদ্ধার করা প্রায় দুরূহ কাজ। মানে যে সময় লাগার কথা তার চেয়ে অনেক গুণ বেশি সময় লাগে। কেন বলুন তো? পুরোপুরি ইললিগাল কনস্ট্রাকশনে ভর্তি কলকাতার বিভিন্ন এলাকাতেই, এবং এ রাজ্যের বিভিন্ন জেলায় জেলায়, শহরে শহরে বেআইনি নির্মাণ আছে। কিন্তু কলকাতার ওই অংশটাতে মানে ভাইপো এবং পিসির যে এলাকা আর কি, সেখানে এত বেশি ইললিগাল কনস্ট্রাকশন আছে। দেখুন, আজকে বিধানসভায় গিয়ে আমরা অফিসারদের সঙ্গে কথা বলছিলাম, তারা তো প্রশ্ন তুলে দিলেন যে ভাইপোর বাড়িটা বৈধ তো? মানে ভাইপোর বাড়ি মানে কোথায়? ভাইপো তো অফিসিয়ালি লেখেন 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, মানে মমতা ব্যানার্জি যেখানে থাকেন জবরদখল করে, সেখানে তো ভাইপো থাকেন না। ভাইপো থাকেন ওই হরিশ চ্যাটার্জি না, সেটা হরিশ মুখার্জি স্ট্রিট বলে একটা রাস্তা আছে। আগে তার সামনে কি হয়েছে না হয়েছে, কত পুলিশ ছিল, কত হাজার পুলিশ ছিল, গ্রিন চ্যানেল করে ভাইপো যেত। এখন তো দুটো কনস্টেবল ছাড়া ভাইপো কিচ্ছু পাবে না। কেন পাবে? মানে পিসির ভাইপো বলে তাকে একটা Z+ দিয়ে দেওয়া হয়েছিল, কয়েকশো পুলিশ যাবে, একটা বিরাট দহরম মহরম, একদম কোন লাটের বার যাচ্ছে, লট যাচ্ছে। সেটা আর হবে না। ভাইপো লজ্জায় নাকি ভয়ে, হতাশায় তিনি কিন্তু বেরোচ্ছেন না, তার বাড়ির দু একজন লোক বেরোচ্ছে এবং প্রত্যেক দিন ওই পাড়ার লোকজন গিয়ে মোবাইল নিয়ে ছবি তুলছে, বিভিন্ন রকমের প্রশ্ন জিজ্ঞাসা করছে। তো ভাইপোর বাড়িতে আমার নিজের একবার ব্যক্তিগতভাবে যাওয়ার অভিজ্ঞতা আছে। ভাইপোর বাড়ির ভিতরে এসকালেটার আছে, মানে একতলা থেকে দুতলা, দুতলা থেকে তিনতলা যাবেন, লিফট তো থাকে, এসকালেটার মানে যেটা মেট্রোতে আপনারা দেখেন। ধরুন কোনো মেট্রো ধরবেন, সেখানে যেমন করে এসকালেটার মানে সিঁড়ির উপরে দাঁড়ালেন, সিঁড়িটা আস্তে 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 উঠে যাচ্ছে, সেই এসকালেটার লাগানো আছে। এগুলো কি অনুমতি পেয়েছে? মানে পুরো নগরোন্নয়ন দপ্তরের, দমকলের, পুরসভার সব অনুমতি লাগে। অনুমতি আছে, না থাকার সম্ভাবনা বেশি। অফিসাররা বলছেন যে ওই বাড়িটা যেভাবে তৈরি করা হয়েছে সেটা অনুমতি না থাকাই স্বাভাবিক। শুধুমাত্র পিসি ছিল মানে যাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে হয়েছে, নিজে ইস্তফা দেননি হেরে যাওয়ার পরেও। সেই বরখাস্ত হওয়া মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাকে সিকিউরিটি দেওয়া হয়েছে, কিন্তু ভাইপোকে সিকিউরিটি মানে নিরাপত্তা দেওয়া হয়নি। এবারে কি তাহলে বুলডোজার দিয়ে ভাইপোর বাড়িটাই ভাঙা হবে? ভাইপোর বাড়িটাও ভাঙা হবে? এটাই হচ্ছে কোটি কোটি টাকার প্রশ্ন। তবে তার আগে একটু আলোচনা করে নিই, যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, রাজ্য বিধানসভায় শুভেন্দু বাবু গিয়ে তিনি কি করলেন। তিনি গিয়ে বেশ কয়েকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। দেখুন, আমাদের স্কুলের যারা বাচ্চারা এই মর্মান্তিক গরমে, তাদের ছুটি শেষ হয়ে যাওয়ার কথা, মাত্র 1 সপ্তাহ ছুটি পেয়েছিল। রাজ্য সরকার ঠিক করেছে যে এই গোটা মে মাসটা জুড়ে ছুটি থাকবে, 1 জুন স্কুল খুলবে। প্রত্যেকটা রাজ্য সরকারের অধীন যে কোনো মানে স্পন্সর হতে পারে, এইডেড হতে পারে বা পিওর গভর্নমেন্ট স্কুল হতে পারে, সব স্কুলে কিন্তু পুরো মে মাস জুড়ে ছুটি থাকবে, গরমের ছুটি, এবং তাদের স্কুল খুলবে জুন মাসে। এটা হলো। আর একটা আছে ভাইপো ট্যাক্স। ভাইপো ট্যাক্সের সঙ্গে আপনারা পরিচিত। মানে আপনার যদি গাড়ি থাকে, রাস্তার কোথাও পার্ক করেন, শহর কলকাতা হোক বা জেলা সদর হোক, সেখানে একটা ট্যাক্স দিতে হয়। তা না আছে কোনো বিল, না আছে কোনো অনুমতি, সেখানে কিছু লোককে রাখা আছে এবং তারা ইচ্ছা মতো আপনার থেকে টাকা নেবে। সেই টাকাটা সোজা চলে যাবে ক্যামাক স্ট্রিটে। বিভিন্ন জায়গায় টোল প্লাজার নাম করে, কোথাও বাঁশের ব্যারিকেড, কোথাও লোহার ব্যারিকেড, যেখানেই যাবেন, মানে কোথাও একটা যাচ্ছেন আপনি গাড়ি নিয়ে, টোল প্লাজা, টাকা দাও, মাল দাও। সেইটা আজকে শুভেন্দু বাবু তিনি বিধানসভায় বসেই তিনি নির্দেশ দেন, সরকারি আধিকারিকদের গেজেট নোটিফিকেশন হয়ে গেছে, বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। এ রাজ্যের সমস্ত ডিএমকে স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে যে আপনার এলাকায় কতগুলো এই ধরনের অবৈধ টোল প্লাজা রয়েছে, যেখানে ব্যারিকেড দিয়ে টাকা তোলা হয়। সেই টাকা যেগুলো ক্যামাক স্ট্রিটে যায়, কালীঘাটে যায়, তালিকাটা দিন এবং প্রত্যেকটা টোল প্লাজাকে অবৈধ যেগুলো রয়েছে সব বন্ধ করে দিন। বুঝতে পারলেন খেলা জমেছে কিনা? তপসিয়াতে তো বুলডোজার চলছে, আপনারা দেখছেন।
সেখানে কেএমডিএ, কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ এবং সরকারি আধিকারিকরা গিয়ে যে বাড়িটা ইল্লিগালি তৈরি করা হয়েছিল, যেখানে অনৈতিকভাবে ব্যবসা করা হচ্ছিল, কোনো কাগজপত্র ছিল না, সেই বাড়িটাকে একদিন মাত্র সময় দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন এখনো কিছুটা সময় দেওয়া হলো, শুধরে যান। তিনি পরামর্শ শব্দটা ব্যবহার করেছেন এবং নির্দেশিকা শব্দটা ব্যবহার করেছেন, যে আমরা নির্দেশ দিচ্ছি এবং পরামর্শ দিচ্ছি, এখনো সময় আছে, শুধরে যান, না হলে প্রত্যেকটা বাড়ি চিহ্নিত হবে, সেখানে ইলেকট্রিসিটি কেটে দেওয়া হবে আর পানীয় জলের সংযোগ কেটে দেওয়া হবে। যদি কোনো ইল্লিগাল বাড়ি থাকে, যদি কোনো ইল্লিগাল পার্টি অফিস থাকে, যে কোনো বেআইনি কনস্ট্রাকশন দেখলেই কিন্তু রাজ্য সরকার কড়া ব্যবস্থা নেবে। মানে মুখের কথা না। এতদিন খালি আপনারা কি শুনতেন? স্টিফেন কোর্ট হয়েছিল, বড়বাজার হয়েছিল, তারপরে দক্ষিণ কলকাতায় হয়েছিল, নাজিরাবাদে যখন যখন আগুন লাগতো তখনই বরখাস্ত হওয়া, ঘাট ধাক্কা খাওয়া মুখ্যমন্ত্রী, জনগণের হাতে ঘাট ধাক্কা খাওয়া, রাজ্যপালের হাতে ঘাট ধাক্কা খাওয়া। মমতা ব্যানার্জি কি করতেন? একটা কমিটি তৈরি করে দিতেন, সেই কমিটি বসে ফিশ ফ্রাই খেত, চা খেত, আর একটা নামমাত্র রিপোর্ট তৈরি করত, ঢপের রিপোর্ট চলে যেত তৎকালীন মুখ্যমন্ত্রীর কাছে, আর মমতা ব্যানার্জি তার দলবল পিসি ভাইপো গিয়ে সেই ইল্লিগাল কনস্ট্রাকশন গুলো থেকে তাদের মালিকদের থেকে মাল তুলতে শুরু করত। পুরো মালের ওপরে এই গোটা রাজ্যটা চলছিল, সেটা আজকে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হলো। বুঝতে পারলেন? আজ থেকে কোন রকমের ইল্লিগাল কিচ্ছু থাকবে না। যদি কোনো বিল্ডিং প্ল্যান না থাকে তাহলে কিন্তু শক্ত ব্যবস্থা নেওয়া হবে। তিলজলায় 2 জন মারা গেছে, এই মৃত্যু মিছিল আর কিন্তু চলবে না। এর আগে বহু অগ্নিকাণ্ড হয়েছে, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বলেছিল এই প্ল্যান হবে, ওই প্ল্যান হবে, ওই কমিটি হবে, এই কমিটি হবে, তারপরে এখনো পর্যন্ত কিচ্ছু করা হয়নি। শুভেন্দু বাবু এইসব সিদ্ধান্ত নিয়ে নবান্নে গিয়েছিলেন, সেখানে গিয়ে তিনি প্রেস কনফারেন্স করেছেন, তারপরে চলে যান তিনি ভবানীপুরে। তিনি নন্দীগ্রামে এবং ভবানীপুরে 2 জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। 2021-এ তো মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে হারিয়েছিলেন 1956 ভোটে, আর এবারে 15,000-এর বেশি ভোটে তিনি হারিয়েছেন মমতা ব্যানার্জিকে। আর সেই মমতা মানে পিসি, মানে খালা, মানে আপু, তার পাড়া আর ভাইপোর পাড়া, তার বাড়ির সেই পাশ দিয়ে অগন্তি মানুষ, মানে জনস্রোত, জনসুনামি বলতে পারেন। সেখানে তার মাধ্যমে ভবানীপুরের মানুষকে কৃতজ্ঞতা জানান শুভেন্দুবাবু, এবং তিনি পাশাপাশি এটাও জানান নন্দীগ্রামটা তিনি ছেড়ে দেবেন। আজকে তিনি ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেছেন এবং নন্দীগ্রামবাসীর উদ্দেশ্যে, নন্দীগ্রামের মানুষদের উদ্দেশ্যে, নন্দীগ্রামের ভোটারদের উদ্দেশ্যে, পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী যে এলাকা নন্দীগ্রাম, তিনি আগেই স্বীকার করেছেন যে নন্দীগ্রাম আমাকে গোটা দেশে পরিচিতি এনে দিয়েছে। তো সেই নন্দীগ্রামের মানুষ কোনো অভাব বোধ করবেন না, এটা তিনি কথা দিয়েছেন। এবং মাঝে মধ্যেই তিনি নন্দীগ্রামে যাবেন, অবশ্যই যে দিনগুলো একদম দাগা দিন আর কি, সেই সব দিনে তো যাবেনই, এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বা ওখানে কোনো আমন্ত্রণ পেলে তিনি যাবেন। নন্দীগ্রামবাসীদের কোনো চিন্তা তিনি করতে না বলেছেন। এরপরে যেটা আপনাদের বলতেই হবে সেটা হচ্ছে এই ভাইপোর বাড়ি। ভাইপোর বাড়ি নিয়ে কিন্তু চিন্তার ব্যাপার আছে, মানে চিন্তার ব্যাপার আপনাদের নেই, আমাদের নেই। ভাইপো এবং পিসি এবং তোলামূলের লোকেদের খুব চিন্তার ব্যাপার আছে। দেখুন, এই যে অবৈধভাবে যে সিকিউরিটি তাদের দেওয়া হতো, কেউ আর পাচ্ছে না, মানে পিসি শুধুমাত্র পাচ্ছে। আর যে যারা প্রাক্তন মন্ত্রীরা আজকে সব এসছিল, আজকে সব বিধানসভায় দেখা হয়েছে, চোখ মুখ শুকিয়ে গেছে, ভয়ে ভয়ে আছে। যারা যারা দুর্নীতিগ্রস্ত, যারা যারা চোর, যারা যারা ফেরেববাজ, ডাকাত, তাদের তো ফাইল খুলবে। তার ফলে আজকে একদম সামনে থেকে এই কারণেই গিয়েছিলাম যে এদের অবস্থাটা কি একটু দেখে আসি। এগুলো ফোনে হয় না বা ছবিতে হয় না বা কোনো ভিডিও পেলে এগুলো ভালো বোঝা যায় না, একটু সামনে থেকে দেখে দেখে বুঝতে হয়। পুরো মুখ চোখ শুকিয়ে গেছে, যে কোনো সময় যে কোনো একটা বড় বিপর্যয় নেমে আসবে, তার জন্য তারা মানসিকভাবে তৈরি হচ্ছেন। আমি তৃণমূলের কথা বলছি। তৃণমূলের যারা বিধায়ক, যারা মন্ত্রী ছিলেন, তাদের কিন্তু হাল একদম ভালো না, বুঝলেন? একদম ভালো না, খুব বড় বিপদ আসছে। আর ওই যে কলকাতা পুলিশের একজন অফিসার ওয়েলফেয়ারের নাম করে তোলাবাজি করে বেড়াতো, বিভিন্ন অভিযোগ রয়েছে, ইডি তাকে খুঁজে বেড়াচ্ছে, সে পালিয়ে গেছে। সে পালিয়ে গেছে, শান্তনু সিনহা বিশ্বাস পালিয়ে গেছে। খুব তাড়াতাড়ি তাকে খুঁজে বের করবে। আপনারা জেনে রাখুন, শান্তনু সিনহা বিশ্বাস যে কোনো দিন অ্যারেস্ট হবে। আর প্রাক্তন মন্ত্রীদের মধ্যে একটা আলোচনা শুরু হয়ে গেছে যে লিস্টে এবার কে আসবে, কে আসবে।
তার কারণ গ্রেপ্তারি তো থেমে থাকবে না, ফাইল তো খোলা হয়ে গেছে। একটা অদ্ভুত ব্যাপার শুনুন, এই যে চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের কাজ থমকে ছিল, বারবার মেট্রো কর্তৃপক্ষ বলছিল যে একটুখানি যেটা ট্রাফিক নিয়ন্ত্রণ সেটা করলে তারা কাজটা করতে পারেন, রাজ্য সরকার করেনি। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, মানে কি না করতে হয়েছে, কি না করতে হয়েছে, কেন করতে দেয়নি বলুন তো? সাধারণ মানুষ তাহলে ধন্য ধন্য করবে, সাধারণ মানুষের উপকার হয়ে যাবে। এই কারণে মমতা ব্যানার্জি তিনি এই মেট্রো রেলের সম্প্রসারণের কাজটা আটকে রেখে দিয়েছিলেন চিংড়িঘাটার কাছে। সেই কাজটা আগামী শুক্রবার থেকে শুরু হয়ে যাবে। যারা বাইপাস দিয়ে যাতায়াত করেন তাদের হয়তো সামান্য একটু অসুবিধে হতে পারে, কারণ ট্রাফিক কিছুটা নিয়ন্ত্রণ করা হবে, যান চলাচলে কিছুটা নিয়ন্ত্রণ করা হবে, কিন্তু বৃহত্তর স্বার্থের জন্য এইটুকু ক্ষতি আপনাদেরকে, আমাদেরকে, সবাইকে কিন্তু স্বীকার করতেই হবে। বন্ধুরা, যারা আমাদের এই চ্যানেল প্রথমবার দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে, যদি পছন্দ হয়, আপনারা একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আপনাদের কমেন্ট তো আবার বলছি, আগেও বলেছি যে প্রত্যেকের কমেন্ট আমরা পড়ি, আপনাদের প্রত্যেকটা পরামর্শ গ্রহণ করার চেষ্টা করি। আপনাদের ভালোবাসা আমাদের চলার পথের একমাত্র পাথেয়। সবাই ভালো থাকবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।